এতেও কোনো লাভ হলো না। আরবি ছেলেটিকে তুলে এক নজরে তাকিয়ে থাকে, তারপর গার্ডদের উদ্দেশ্যে দৃষ্টি ফেলতেই একজন গার্ড গিয়ে গাড়ির ডিকি খুলে একটা বড় মাপের রামদা বের করে আনে। চারপাশের লোকজন ভয়ে হিম হয়ে যায়। ইনায়া সামনে এগিয়ে যেতে নিলে দুজন মেয়ে এসে তাকে ঘিরে ধরে। ইনায়া চেয়েও তার শক্তি প্রয়োগ করতে পারছে না। যুবকটি কাঁপতে কাঁপতে পেছাতে চায়, কিন্তু আরবি তাকে জোরে টেনে নিয়ে যায় ভিড়ের বাইরে। ভুলবশত যদি এই হাত লেগে যায় তাহলে আমি মনে করি এই হাতও তোর সাথে রাখার দরকার নেই। কথাটি বলেই গার্ডদের হাত থেকে রামদাটা হাতে তুলে নেয়। চারিপাশে ভয়ের কারণে নিস্তব্ধতায় ছেয়ে আছে। ইনায়া বারবার বলে যাচ্ছে। যুবকটি চিৎকার করে ওঠে, তার কান্না আর্তনাদ চারপাশে নীরবতা ভেদ করে, কিন্তু এতেও যেন আরবির মনে দয়া হয় না। খুব নিখুঁতভাবে রামদা চালিয়ে দেয় যুবকটির ডান হাতে। প্রথম কোপেই ছেলেটা যেন গগনবিদারী চিৎকার করে ওঠে। চারিপাশে রক্ত ছিটকে পড়ে, আশেপাশের পরিবেশ যেন নিস্তেজ হয়ে পড়েছে একবারে। কাকপক্ষীও হয়তো কোনো সাড়া শব্দ নেই। সাহস দেখিয়ে যে কেউ সামনে আসবে এমন মানুষও এখানে নেই। সবাই নীরব দর্শক হয়ে গেছেন। পরপর আর এক হাতেও কোপ বসিয়ে দিল আরবি। এবার যেন ছেলেটা তার সর্বস্ব শক্তি দিয়ে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। আরবি দুটো একত্রে করে আরেকটা কোপ দিতেই দু হাতে 10টা আঙুল চারিদিকে ছিটকে পড়ল। হাড় মাংস ভেদ করে রামদাদ গিয়ে কোপানো হাত দুটো শরীর থেকে এখন মাটিতে লুটোপুটি খাচ্ছে, আর আঙুলগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ইনায়া পুরো দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেছে। চোখ দিয়ে অনর্গল পানি গড়িয়ে পড়ছে। চারিদিকে রক্তের ছড়াছড়ি। একটা গার্ড এসে আরবির হাত থেকে রামদাটা নিয়ে নিল, আর অন্য হাত দিয়ে আরেকটা টাওয়েল ধরিয়ে দিল আরবির হাতে। আরবির টাওয়েলটা নিয়ে ছিটকে আসা রক্তগুলো চোখে মুখ থেকে মুছতে মুছতে বলল, যা, এমন ব্যবস্থা করে দিয়েছি আর জীবনেও তোর ভুল করে কোনো ভুল হবে না। আরবি টাওয়েলটা গার্ডদের হাতে দিয়ে ইনায়ার সামনে গিয়ে দাঁড়ালো, তারপর বলল, কি যেন বলছিলে? ও হ্যাঁ, তোমার আনসার চাই, তাই তো? আমি কে সেটা তোমার জানতে হবে না, বা তুমি আমার কি সেটাও তোমার জানতে হবে না। কিন্তু তোমার দিকে কেউ তাকালে, তোমাকে কেউ স্পর্শ করলে আমার সহ্য হয় না। যে বা যারা তোমার দিকে তাকাবে, তোমাকে স্পর্শ করার কথা ভাববে, তাদের অবস্থা ঠিক এমনই হবে। আরবি আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে যায়। ইনায়া ধপ করে নিচে বসে পড়ে। নিজেকে নিজের কাছে বড় অপরাধী মনে হচ্ছে। তার জন্য দুটো ছেলেকে জীবনের নষ্ট হয়ে গেল। আরবির সাথে দেখা হওয়ার পরে পরপর পঞ্চম ও ষষ্ঠম দিনের মাথায় এমন মুমূর্ষু ঘটনা ঘটে গেল। এমনি আরবিকে দেখতে পারতো না, আর এমন ঘটনার জন্য আরবিকে রীতিমতো ঘৃণা হতে শুরু হলো। অবশ্য পরে গিয়ে সেই সব ছেলেদের পরিবারের সারা জীবনের দায়িত্ব ইনায়া নিলেও নিজের কাছে নিজের অপরাধী লাগে ইনায়ার। বর্তমান আরাবি আর তুর্জয় তর্কের এক পর্যায়ে হাতাহাতি শুরু করেছে, যার দরুনে ইনায়ার অতীতের ভাবনা থেকে বর্তমানে আসে। কোনো মতে আরাবির হাত থেকে তুর্জয়কে ছাড়িয়ে নেয় ইনায়া। তুর্জয় তার কোট ঠিক করতে করতে আরাবির কানের কাছে গিয়ে বলে, আরাবি মৃদু হেসে তুর্জয়ের মতো করেই বলল, হাজারটা মাফিয়া তোর পকেটে থাকে? যেগুলো তোর পকেটে থাকে সেগুলো কাপুরুষ, শাড়ি চুড়ি পরে থাকা বাজারে নাচনেওয়ালিদের মতো হবে। তাই নিজেদের পুরুষত্ব বিসর্জন দিয়ে অন্যের পকেটে থাকে। বাট আমার মতো মাফিয়া হলে তোর পকেটে থাকার বদলে তোকে দফন করে দিত। কিন্তু তুই চিন্তা করিস না, তোকে দাফন করার জন্য তো আমি চলে এসেছি এখন। কথাটা বলে আরবি চোখ টিপ দিল তুর্জয়কে। তুর্জয় ওষ্ঠ বাঁকিয়ে হাসলো, তারপর আবার আগের নাই বলল। কথাটি বলেই তুর্জয় কফি শপ থেকে বের হয়ে গেল। ইনায়া বের হতে যাবে, ঠিক তখনই আরাবি ইনায়ার গলা চেপে দেয়ালের সাথে লাগিয়ে ধরে হিসিয়ে বলল, সুইট হার্ট, এই সার্কাসের জোকারের সাথে তোমাকে যেন আর না দেখি, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। ইনায়া দুই হাত দিয়ে ঝাড়া দিয়ে আরাবিকে নিজের কাছ থেকে কিছুটা দূরে সরিয়ে দিল। তারপর এক কদম নিজের সামনে এগিয়ে আরাবির গলা চেপে ধরতেই আরাবির ভাই রাজীব সহ বন্ধুরা এগিয়ে আসতে নিলে আরাবি হাতের ইশারায় থামিয়ে দেয়। ইনায়া আরাবির গলা চেপে ধরা রাখা অবস্থায় বলল, আমাকে মিতু বা তোমার সাথে পূর্বের পরিচিত হওয়া অন্য সব মেয়েদের মতন মোটেও ভাববে না, ভাবতে আসবে না। আমি ইয়ানা, আমাকে হালকাভাবে নেওয়ার চেষ্টাও করবে না। হালকাভাবে নিতে গেলে নিজের মৃত্যুকে সাদরে গ্রহণ করা হবে। তাই নেক্সট টাইম আমার লাইফে ইন্টারফাই করা আর ভুলেও চেষ্টা করবা না। আরাবি এক হাত দিয়ে গলা থেকে ইনায়ার হাত সরিয়ে নিয়ে মোহিত কণ্ঠে শুধালো, সুইট হার্ট, আই লাইক ইট।
তোমার এই তেজ আমাকে তোমার প্রতি আরো আকৃষ্ট করে, আর তোমার এই সাহসী বলে দেয় তুমি আফনান আরাবির ভবিষ্যৎ সহধর্মিণী। আরবের কথা শুনে ইনায়া ক্ষীণ হাসলো, তারপর শুধালো, আমার থেকে যত দূরে থাকবে তত ভালো থাকবে, কিছুদিন বেশি বাঁচতে পারবে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে ইনায়া। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তার সাথে দমকা হাওয়া ইনায়ার শরীর মন সবকিছুকে যেন প্রসন্ন করে তুলছে। ইনায়া চায়ের কাপে চুমুক দিতে দিতে ভাবছে দুর্জয়ের কথা। তুমি তোমার নামের মতোই দ্রুত আর চঞ্চল। তোমার না বলা কথাগুলো আমি বুঝতে পারি দুর্জয়। তোমার চোখ কথা বলে, সেই চোখে অসংখ্য অনুভূতিরা খেলা করে। নিষ্পলক চোখের চাহনিতে কত অজানা স্বীকারোক্তি লুকিয়ে থাকে। তোমার সেই দৃষ্টি গহীনে আমার জন্য তা আমি বুঝি। ইনায়া এবার এক দীর্ঘশ্বাস ফেললো, তারপর নিজের কাছে নিজেই প্রশ্ন করলো, আর আমিও হয়তো ধীরে ধীরে তুর্যের আচার আচরণে মুগ্ধ হয়ে যাচ্ছি। মুগ্ধ না হয়ে কি উপায় আছে? সে আর যাই হোক মেয়েদেরকে সম্মান করতে জানে, আর কতটা দায়িত্ববান। কেউ হয়তো বিশ্বাস করবে না, এত বছর বাইরে থেকেও কি সুন্দর দেশের কালচার, মেয়েদের কিভাবে সম্মান করতে হয় সব কিছু কত সুন্দরভাবে আয়ত্ত করে ফেলেছে। আর অন্যদিকে দ্য গ্রেট নির্লজ্জ আরাবি, একে তো আমি জানে মেরেই ক্ষান্ত হব। ইনায়া নিজেকে একটু শান্ত করলো। দমকা হাওয়ায় প্রাণ ভরে একটু শ্বাস নিয়ে আরাবির কথা মাথা থেকে ঝেড়ে ফেললো, তারপর বিড়বিড় করে বলল, তুর্য, তুমি কি জানো তোমার নীরব দৃষ্টি, অস্পষ্ট স্বীকারোক্তি কিংবা সযত্নে লুকিয়ে রাখা অনুভূতিগুলো আমার মনকে ছুঁয়ে যাচ্ছে? তুমি কিছু না বলো, কিন্তু তোমার চোখে বলে দেয় তোমার না বলা কত সব কথা। আমি হয়তো না চেয়েও এই ভাষাহীন কথাগুলো বুঝতে নিচ্ছি, অনুভব করছি একটা অনুভূতি যা শব্দে অপেক্ষা করে না, শুধু হৃদয়ের গভীরে ধীরে ধীরে বিচরণ করে। হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি পড়তে শুরু হলো। বৃষ্টির বড় বড় কয়েক ফোঁটা এনায়ার শরীরে পড়তেই তার টনক নড়ে উঠল। সে এতক্ষণ কি বলছিল আর কি ভাবছিল, এগুলো ভাবাও ঠিক না। ইনায়ার ভেতরে থাকা চাপা এক দীর্ঘশ্বাস বের হয়ে আসলো, তারপর আনমনেই বলল, আমার অন্ধকার জীবনের সাথে তোমাকে জড়াতে চাই না। আমার এই জীবন কোনো গতি নেই, আজ আছি কাল হয়তো নাও থাকতে পারি। হুট করে রাস্তার পাশে ইনায়ার নজর পড়লো। ভালো করে দৃষ্টি দিতেই দেখলো দুজন ব্যক্তি তার বাড়ির দিকে এবং তার দিকেই তাকিয়ে আছে। ইনায়া ভালো করে পরখ করে দেখলো ফাহাদ আর নিলয়। ইনায়ার ওষ্ঠে ফুটে উঠলো এক চিলতে হাসি, হয়তো এই হাসির রেখায় ভয়ঙ্কর কোনো কিছুর আভাস দিল। ইনায়ার একটা ছবির পানে গভীর চাহনিতে তাকিয়ে আছে দুর্জয়। দুর্জয় ভাবছে কি এমন আছে এই মেয়ের মধ্যে যা তাকে অশান্ত করে তোলে। বারবার মুগ্ধ নয়নে শুধু তাকিয়ে থাকতে মন চায়। দুর্জয় মনে মনে আওড়ালো, তুমি আমার মুগ্ধময়ী, তোমার প্রাণের চাহিয়া আমি গোটা এক জীবন নিঃসঙ্কতায় কাটাতে পারি। অন্যদিকে উদাম দেহে আরাবি দেয়ালের পৃষ্ঠে এক হাত ভর দিয়ে দাঁড়িয়ে আছে। শর্টস পরা গাঢ় ভেজা শরীরে জলধারার স্পর্শ। শাওয়ার থেকে ঝরে পড়া পানির ফোঁটাগুলো তার চওড়া কাঁধ বেয়ে নেমে আসছে ধীর গতিতে। বুকের বাঁকে থামকে আছে অবশেষে নীরব, অথচ গভীর প্রবাহে গলে যাচ্ছে শরীর বেয়ে নিচে। প্রতিটি বিন্দু কণা শরীরের সাথে লেপ্টে মুক্তদানার মতো হয়ে আছে। শরীরের উত্তাপ আর পানির শীতলতা দুটো মিলে যেন একাকার হয়ে গেছে। প্রায় ঘন্টা খানেকের মতো এভাবেই আরাবি দাঁড়িয়ে আছে। বাহিরে তুমুল বেগে বৃষ্টির ফলে এখন একটু ঠান্ডা ঠান্ডা অনুভূতি হচ্ছে। আরাবির যার দরুন কিছুক্ষণ পর পর শরীর কেঁপে কেঁপে উঠছে, তাতেও যেন ভাবান্তর হচ্ছে না। এদিকে তানিমের খুনির কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। এতটা নিখুঁতভাবে সবকিছু লোপাট করেছে, মনে হচ্ছে খুব দক্ষ কোনো সিরিয়াল কিলারের কাজ। কোনো সাধারণ মানুষ হলে কোনো না কোনো সূত্র নির্ঘাত ফেলে যেত। অন্যদিকে ইনায়ার সাথে দুর্জয়কে দেখলে আগুনে ঘি ঢালে যেমন যেমন আগুন দাউ দাউ করে জ্বলে, ঠিক তেমনি বক্ষপিঞ্জরায় সবকিছু পুড়ে ছারখার হয়ে যায়। আরাবি বারবার চেয়েও এই মেয়েটাকে মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছে না। যত চাইছে এই মেয়েটা থেকে দূরত্ব তৈরি করতে, ততই যেন এই মেয়েটাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছে। আরাবি এবার দুহাত মুষ্টিবদ্ধ করে চুলগুলো আঁকড়ে ধরে ধপ করে বসে পড়ল। ঠান্ডায় শরীর যেন বারবার কাঁপুনি দিয়ে উঠছে, কিন্তু মন যে দোটানায় পড়ে আছে। চারিদিকে আঁধার ঘনিয়ে আসছে, তার মধ্যে গগন দাপিয়ে বৃষ্টি পড়ছে। রেনকোট পরেই তো দুজন যুবক খান বাড়িতে প্রবেশ করলো, আসাদ খান আর মাসুদ খান।
হলরুমে বসে তানিমের খুন হওয়ার ব্যাপার নিয়ে আলোচনা করছিল। যুবক দুটোকে সদর দরজা দিয়ে প্রবেশ করতে দেখেই তাদের আলোচনার সমাপ্তি ঘটলো। কি জানতে পারলে ওই মেয়ের সম্পর্কে? আঙ্কেল, তেমন কিছু চোখে পড়লো না, কিন্তু কিন্তু কি? একেবারে সুবিধারও লাগছে না। এই মেয়ে যে চুপচাপ বসে থাকবে তেমন মনে হচ্ছে না। আসাদ খান শুনলো কিন্তু কিছু বলল না। মাসুদ খান ভাইয়ের পানে শোকাহত দৃষ্টি ফেলে বলল, ভাইজান, যেমনে পারো আমার ছেলের খুনি যে কোনো একটা হস্তনেস্ত করো। ওটাকে আমি নিজ হাতে খুন করতে চাই। মাসুদ, আমি দেখছি তো ব্যাপারটা। কিন্তু আঙ্কেল, আবার কি? ফাহাদ নিলয়ের দিকে চাহনি দিতেই নিলয় একটু নড়চড়ে দাঁড়ালো। তারপর শুকনো এক ঢোক গিলে বলল, আরবি জানতে পারলে আমাদের আর রক্ষা নাই। ওর গোপনে আমরা এই ইহানা মেয়েটার ওপর নজর রাখছি। এটা জানতে পারলে আরবি বলে যাবে যে আমরা ওর ফ্রেন্ড, জায়গায় শ্যুট করে দিবে। আসাদ খান একটু চিন্তায় পড়ে গেল। চিন্তিত অবস্থায় বলল, আরবির এই মেয়ের প্রতি আবার পজিটিভ ওর জীবনে কাল হয়ে দাঁড়াবে। তোমরা সবাই এই মেয়ের থেকে আরবিকে দূরে রাখার চেষ্টা করবে, না হলে এই মেয়ের জন্যই হয়তো আমার ছেলেকে একদিন আমার হারাতে হবে। ঠিক আছে আঙ্কেল, আমরা এখন আসছি তাহলে। আসাদ খান মাথা ঝাঁকিয়ে সম্মতি দিল। মাসুদ খান আসাদ খানের উদ্দেশ্যে বলল, তোমার কি মনে হয় ভাইজান, এই মেয়ে কি? এখনও শিওরভাবে বলা যাচ্ছে না। আবার এই মেয়েকে একেবারে সন্দেহের তালিকা থেকে ঝেড়েও ফেলা যাচ্ছে না। কথায় আছে না, যে সাপের বিষ বেশি সে ফেনা কম তোলে। হতে পারে ও চুপচাপ থাকে সবার সামনে আর ভেতরে ভেতরে ভয়ঙ্কর কোনো সত্তা লুকিয়ে রাখে। ভাইজান, আমি এত কিছু বুঝি না। আমার ছেলের খুনিরে শুধু আমার সামনে চাই, আর নিজ হাতে তার কঠিন থেকে কঠিনতম মৃত্যুর উপহার দেব। হবে হবে, সব হবে। এখন যা, তোরা রুমে যা। আর আমিও যাচ্ছি, মাথাটা ঝিমঝিম ধরে আছে, একটু রেস্ট নিতে হবে। আচ্ছা ভাইজান। আরবি রাত থেকে জ্বরে কোপকাত। শরীরের তাপমাত্রা যেন বাড়তেই আছে, কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তার সাথে অস্বস্তিকর মাথা ব্যথা তো আছেই। মাথা যেন ছিঁড়ে যাওয়ার উপক্রম, আর মস্তিষ্ক জুড়ে ইনায়া ঘুরপাক খাচ্ছে। যতবার চোখ বন্ধ করছে আরবি, ততবারই যেন ইনায়ার মুখশ্রী বারংবার ভেসে উঠছে চোখের সামনে। সারা রাত নির্ঘুম পার করেছে আরবি। সকাল হতেই ইনায়ার তেজি মায়াবী মুখশ্রী যেন আরবিকে বারবার টানছে। ইনায়াকে এক নজর দেখার জন্য মনে এক ধরনের অস্থিরতা ভর করেছে আরবির। শরীর আর মনের মধ্যে যেন মহাযুদ্ধ চলছে। অবশেষে শরীর পরাজিত হলো মনের কাছে। আরবি বেডসাইড টেবিল থেকে হাতের মুঠোফোনটি হাতে নিল। ফোনের স্ক্রিনে তাকাতেই দেখলো 10টা বেজে 7 মিনিট। ডায়াল লিস্ট থেকে কাঙ্ক্ষিত নাম্বারটি বের করে কল দিতেই রিং হতে শুরু হলো। কয়েক সেকেন্ড হতেই ওপাশ থেকে ভেসে আসলো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার ম্যাম কোথায় আছে এখন? ওকে। ইনায়ার আপডেট শুনেই আরবি জ্বর নিয়ে শরীরের ক্লান্তি সত্ত্বা গাড়ি ড্রাইভ করে বের হয়ে গেল। মাথার মধ্যে শুধু ইনায়ার তেজি অগ্নিঝরা তীক্ষ্ণ দৃষ্টি, মায়াবী মুখশ্রী ভেসে উঠেছে। তাকে এক পলক দেখার আকাঙ্ক্ষা যেন চাতক পাখির ন্যায় তৃষ্ণার্ত করে তুলছে। সবকিছুকে ছাপিয়ে যাচ্ছে আরবির জ্বর। পোড়া শরীরেও যেন উন্মাদনা, জ্বর যেন ধীরে ধীরে আরো বাড়ছে। আর মন ইনায়াকে এক পলক দেখার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। আচ্ছা, যার জন্য এত কিছু, সে কি বুঝবে আদৌ, নাকি বরংবারের মতোই এবারও আরবিকে শুধু প্রত্যাখ্যানই করবে? আজকে অফিসে আর্জেন্ট মিটিং ছিল বিধায় ইনায়া সকাল সকাল অফিসে এসেছিল। কিছুক্ষণ আগে মিটিং শেষ হয়েছে। আরো কিছু ফাইলপত্র দেখে সবেমাত্র বের হয়েছে। গাড়ির কাছে যেতেই দেখলো আরবি বুকে 2 হাত গুজে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ইনায়া খেয়াল করলো চুলগুলো উস্কো খুস্কো, চোখ মুখগুলো শুকনো শুকনো, দেখে বোঝা যাচ্ছে অসুস্থ। তারপরেও ইনায়া পাত্তা না দিয়ে যেই গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই ঢুলো ঢুলো অবস্থায় ইনায়ার সামনে দাঁড়িয়ে গাড়ির দরজা ধরে বসে। তা দেখে ইনায়া মেজাজ ক্ষিপ্ত হলো, ক্রোধিত হয়ে বলল, তুমি এখানেও চলে এসেছো? আরে ভাই, তুমি আমাকেও মারতে চাও নাকি? তাহলে এখানে মেরে দাও, তবুও আমার পিছু ছাড়ো। আরবি জ্বরে ক্লান্ত ভরা কণ্ঠে বলল। সুইট হার্ট, তুমি ভাই বলে আমাকে তো এমনি মেরে দিলে। ইনায়ার আগে কটমট দৃষ্টি নিক্ষেপ করলো আরবির। ইনায়ার আরো কাছে চলে গেল। এ কোন ধরনের অসভ্যতামি? আরবির ইনায়ার আরো ঘনিষ্ঠ হতে চলে গেল। তাদের মধ্যে এখন একটুও দূরত্ব নেই। ইনায়ার শরীরে স্পর্শ করছে আরবির শরীর। আরবি ইনায়ার মাথা তার বক্ষস্থলে বাঁ পাশে চেপে ধরে বলল, সুইট হার্ট, আমার বুকের স্পন্দন শোনো, আমার বুকে মাথা রেখে।
যার প্রতিটি ধুকপুক তোমার নামেই তাল মেলে, যেন হৃদয়ের প্রতিটি স্পন্দন শুধু তোমার জন্যই বাজে। তোমার অস্তিত্বের সুর যেন আমার হৃদয়ে টালমাটাল ঝড় তোলে। তুমি দূরে থাকলেও আমার হৃদস্পন্দন তোমার অস্তিত্বকে খুঁজে বেড়ায়, তোমাকে কাছে পেতে চায়। আরবির শরীরের তাপমাত্রায় ইনায়া কিছুটা চমকে ওঠে। এত জ্বর নিয়ে এখানে সহানুভূতি জেগে উঠলেও মিতুর কথা মনে হতে ইনায়া আরবিকে সজোরে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে বলল, ডু ইউ নো আই অ্যান্ড ইয়োর ওয়ার্ডার্স আর বোথ ডিসগাস্টিং। আরবি পড়ে যেতে নিলেও নিজেকে কোনো মতে সামলে নিয়ে বুকের বাঁ পাশে হাত রেখে বলল, আউচ বেবি, তুমি কি জানো আমি তোমার প্রাণ বাঁচিয়েছি? ইনায়া মৃদু হেসে বলল। যে প্রাণ নাই সে আবার কি করে অন্যের প্রাণ বাঁচায়? আরবি কাতর চাহনিতে ইনায়ার দিকে তাকিয়ে আছে। ইনায়া সেদিকে পাত্তা না দিয়ে আরো বলল, ইউ নো হোয়াট, আমি জানি তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো, বাট তুমি ভুলে করছো। সবাই মিতু বা তোমার লাইফে আসা ওইসব সহজ সরল মেয়েদের মতো না। আর আমাকে ভুলেও সহজ সরল ভেবো না। তোমার কুকর্মের শাস্তি আমি তোমাকে দিব, আর সেটা খুব শীঘ্রই তোমার জান নিয়ে। উপস বেবি, তুমি বললে আমি তো স্বইচ্ছায় তোমার হাতে এক্ষুনি খুন হতে রাজি আছি। ডিসগাস্টিং। ইনায়া আর এক মুহূর্তের জন্য না দাঁড়িয়ে চলে গেল। আরবি যেন ইনায়ার এভাবে চলে যাওয়াতে একটু হতাশা হলো। এত জ্বর নিয়ে আসলো, তাও একবারও কি শুনতে পারতো না, তুমি কি অসুস্থ, ঠিক আছো তো? কিন্তু এমন কিছু না। ভাঙ্গানোর হৃদয় নিয়ে স্থান ত্যাগ করলো আরবি। দুদিন পর অবশেষে বিছানা থেকে উঠতে পারলো আরবি। জ্বরের কারণে মুখটা ক্লান্ত আর বিবর্ণ লাগছে, চোখের নিচে গাঢ় কালচে ছাপ পড়ে গেছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে, শরীর এখনো দুর্বল, ক্লান্তি যেন রক্তের সঙ্গে মিশে আছে। তবুও আর এভাবে শুয়ে বসে রুমে থাকা যাচ্ছে না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। টানা দুদিন রুমের ভিতরে থেকে যেন দম বন্ধ হয়ে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল আরবির। দেওয়ালগুলো অদৃশ্য ভার চাপিয়ে দিচ্ছিল মনে হয়। তাই নিজেকে জোর করেই দরজা ঠেলে বাইরে বের করে নিয়ে আসলো। ধীরে ধীরে দরজা ঠেলে বাইরে আসলো আরবি। করিডোর পেরিয়ে হলরুমে এসে সোফায় বসতেই শরীরটা ভারী লাগলো, মাথা যেন এখনো ঝিম ধরে আছে। হাতের আঙুলগুলো চেপে ধরে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে আরবি। হলরুমটা অস্বাভাবিকভাবে ফাঁকা, চারিদিকে নিস্তব্ধতা। আরবি ধীরে ধীরে পেছনে হেলান দিয়ে চোখ বন্ধ করলো, কিন্তু পর মুহূর্তে আসাদ খান আর মাসুদ খান একসাথে নিচে নামে আসলেন। কারো উপস্থিতি টের পেতে আরবি দ্রুত চোখ খুলে সামনের দিকে তাকালো। মাসুদ খান বসতে বসতে আরবির উদ্দেশ্যে বলল, তোমার শরীরে এখন কি অবস্থা আরাবি? আগের থেকে অনেকটাই বেটার ফিল করছি চাচা, শুধু একটু ক্লান্তি ভাব আর মাথা ঝিম ধরার ভাবটা আছে। এই দুটো কেটে গেলে আমি একদম ফিট চাচা। ফিট হলেই হবে না, শুধু পুরোপর আরও 2 দিন বেড রেস্টে থেকে তারপর তুমি বের হবে। আর যেন এই কথা দ্বিতীয়বার তোমাকে বলতে না হয়। কিন্তু বাবা, আরাবি ভাইজান কিন্তু ঠিক কথা বলেছে। এমনি নতুন শত্রু হয়েছে, কখন কিভাবে আঘাত হানে সেটা তো বলা যায় না। আর তোমার অসুস্থ আর দুর্বলতার সুযোগ নিয়ে তোমার বড় কোনো ক্ষতি করে দেয়, তখন কি হবে? এমন কিছু হবে না চাচা। তুমি বুঝছো না আরাবি বাবা, খান বংশের ঘনিষ্ঠ পুত্র হারানোর শোক আমরা এখনও কাটাতে উঠতে পারি নাই। আর তার মধ্যেই তোমার কিছু হয়ে গেলে আমাদের খান বংশের ভিড় নড়ে যাবে। আরবি হতাশা হলো। তার বাপ চাচা নাছোড়বান্দা, কথায় কথা বাড়বে, তাই 100 যুক্তি তার সামনে উপস্থাপন করবে। এর থেকে চুপ থাকাই শ্রেয়। আরবি আগের ন্যায় আবার চোখ বন্ধ করলো। একসাথে কয়েক জোড়া পদচারণের শব্দ কর্ণপাত হতে আরবি চোখ খুলল। আসাদ খান আর মাসুদ খান নিজেদের মধ্যে খোশ গল্প থামিয়ে সামনের দিকে নজর দিতেই দেখলো রাজীব, ফাহাদ, নিলয় এসেছে। সবার মুখে চিন্তার ছাপ স্পষ্ট বিদ্যমান। আরবি ভ্রু কুঁচকে ওদের দিকে তাকিয়ে বলল, এই অসময়ে এখানে কি? তাও বাংলার 5-এর মতো মুখ করে রেখেছিস। রাজীব কাচুমাচু হয়ে বলল, দুপুরের পর থেকে শাকিলকে পাওয়া যাচ্ছে না, ওর ফোনও লাগছে না। হল রুমে বসা থেকে সবার উপর যেন ছোটখাটো একটা বাজ পড়লো। আরবি এখন গা ছাড়া ক্লান্তি নিয়ে বসে থাকলেও শাকিলকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুনে এক নিমেষে সকল ক্লান্তি গায়েব হয়ে গেছে। গা ঝাড়া দিয়ে উঠে সবার উদ্দেশ্যে বলল, দুপুর থেকে শাকিরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, আর তোরা এখন আমাকে বলছিস? না মানে আমরা ভেবেছিলাম। নিলয়কে কিছু বলতে না দিয়ে আরবি আবার বলল, কি ভাবছিস তোরা? কিছুদিন হলো আমরা তানিমকে হারিয়েছি, বুঝতে পারছিস না তোরা? আমাদের পেছনে গোপন শত্রু লেগেছে, তাও আবার আমাদের পেছন থেকে আক্রমণ করছে।
পুলিশ থেকে শুরু করে যত গার্ড আছে সবাইকে লাগিয়ে দে। কালকে সকালের মধ্যে শাকিলকে আমার সামনে চাই, তাও আমার অক্ষত অবস্থায়। রাজীব, ফাহাদ, নিলয় মাথা ঝাঁকিয়ে চলে গেল। আসাদ খান আর মাসুদ খানও খোঁজ নেওয়ার জন্য কাকে কাকে কল করেছে। আরাবি বসা থেকে উঠে কপালে স্লাইড করতে করতে হলরুম জুড়ে পায়চারি করছে আর মনে করার চেষ্টা করতেছে তার এমন কোন গোপন শত্রু আছে যে তার কাছের মানুষদের মেরে ফেলার জন্য মরিয়া হয়ে উঠেছে। কবে কখন থেকে শুরু হয়েছে তা ভাবছে আরাবি। মিতুর মৃত্যু 3 দিনের দিন থেকে শুরু হয়েছে। তাহলে কি ইনায়া? না, এটাও সম্ভব না ওর মতো সহজ সরল একটা মেয়ের পক্ষে। কিন্তু আবার ভাবনার তালিকায় থেকে ঝেড়েও ফেলা যাচ্ছে না। আকাশ পাতাল চিন্তা ভাবনা করছে আরাবি, আর সম্ভব হচ্ছে না। মাথা ব্যথা যেন আরো তীব্র আকারে বেড়ে গেল। মাথা ধরে আরাবি সোফায় বসে পড়লো। কিছুক্ষণ মাথা ঝুঁকিয়ে বসে থাকলো। তারপর কি মনে হতে পকেট থেকে ফোন বের করে পরিচিত নাম্বারে ডায়াল করতে রিং হতে শুরু হলো। হ্যালো বস। সোহেল, ইনায়ার আপডেট বলো আজকের। বস, বলো। ম্যাম তো আজকে সারাদিন। অর্ধেক কথা বলে চুপ হয়ে গেল সোহেল। আরাবি মৃদুস্বরে ধমকিয়ে বলল, কতবার বলতে হবে সোহেল, অর্ধেক কথা আমার পছন্দ না। আর এইরকম অর্ধেক কথা বলে ঝুলিয়ে রাখবে না। সোহেল একটু হতাশ হলো। তারপর বড় করে এক শ্বাস ফেলে বলল, ম্যামকে 2-3 দিন ধরে তুর্য শেখের সাথে বেশি দেখা যাচ্ছে। ইভেন তারা একসাথে নতুন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করারও সিদ্ধান্ত নিয়েছে। এমনিতেই শাকিলের বেপাত্তা হওয়া নিয়ে আরাবি চিন্তিত। তার উপর সোহেলের কথা যেন মেজাজ আরো চটে গেল। রাগী কণ্ঠে বলল, ননসেন্স! এই কথা তুমি আমাকে আজকে বলছো? তাও আমি কল দেওয়ার পর। এর আগে বলনি কেন? সোহেল আমতা আমতা করে বলল, সরি বস, আপনি অসুস্থ ছিলেন তাই আর বলি নাই। স্টুপিড একটা। কল রাখো। ওকে বস। সোহেল কল কাটতে আরাবি যেন আরো চিন্তিত হয়ে পড়ল। একদিকে শাকিল তো অন্যদিকে এই ইয়ানা। চারপাশে অদ্ভুত এক নিস্তব্ধতা বিরাজমান করছে। বাতাসের মধ্যে বারুদ মেশানোর গন্ধ। ঘরটা যেন অন্ধকারে বদ্ধ আচ্ছন্ন। চারিদিকে নিকষ আলোতে নিমজ্জিত থাকায় তার মধ্যে ছোট্ট এক হলদে রঙের বাল্ব জ্বলছে। আর সেই আলো আধারের মনে হচ্ছে ঘরের দেয়ালে যেন মৃত্যুরা আঁকড়ে আছে। দেয়ালের প্লাস্টার চটে গিয়ে ভেতরের ইট বেরিয়ে এসেছে। স্যাঁতসেঁতে গন্ধে মনে হচ্ছে বহুদিন ধরে এই জায়গায় তালাবদ্ধ অবস্থায় ছিল। এমন অবস্থায় শাকিলের নিঃশ্বাস ভারী হতে শুরু হলো। আর ঠিক তখনই ধীরে ধীরে জ্ঞান ফিরল। চোখ মেলে তাকাতেই দেখলো তার হাত পা দড়িতে বাঁধা, পিঠটা শক্ত কংক্রিটের সঙ্গে ঠেকা আছে। ভয়ে শুকনো এক ঢোক গিলল। তারপর চারিপাশে ভালো করে একবার চোখ বুলিয়ে নিল। কিন্তু সমস্ত জায়গায় শুধু অন্ধকার। একটি মাত্র হলদে আলো জ্বলছে মাথার ওপর, যা এই আধারে নিমজ্জিত। নরক দৃশ্য ঘরটাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। শাকিলের মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। মনে করার চেষ্টা করছে তার সাথে আসলে কি হয়েছে। দোকান থেকে একটা সিগারেট নিয়ে সেটায় আগুন ধরিয়ে টানতে টানতে বের হয়েছিল। হুট করে পেছন থেকে শক্তপোক্ত কোনো কিছু দিয়ে বাড়ি দিল। শাকিল পেছনে ঘুরে দেখলেও কয়েকজন লোক কালো পোশাক পরা, আর একজনের হাতে বড় মোটা একটা রড, যেটা দিয়ে তার মাথায় কিছুক্ষণ আগে বাড়ি দেওয়া হয়েছে। শাকিল অনুভব করলেও তার তরল জাতীয় কিছু গড়িয়ে পড়ছে। তৎক্ষণাৎ শাকিলের চোখ ঝাপসা হয়ে আসছে। মাথার পেছনে হাত দিয়ে দেখলো তরল জাতীয় কিছু একটা গড়িয়ে পড়ছিল, যেটা মনে হলো সেটা রক্ত। এরপর আর তার কিছু মনে নেই। এখন সে কোথায়, কারা এনেছে, এসব ভাবছে। আর মনের মধ্যে ভয়রা যেন আরো ওতপ্রোতভাবে জেঁকে ধরেছে। কিরে, জ্ঞান ফিরল তাহলে তোর? এসে যদি দেখতাম না তোর এখনো জ্ঞান ফিরেনি, তাহলে অজ্ঞান অবস্থায় তোকে নরকে চালান করে দিতাম। দুটা বিদ্রুপের সুরে কথাটা বলল রাজ শাকিলকে। শাকিল মনে করার চেষ্টা করলো। বেশিক্ষণ সময় লাগলো না। চটজলদি মনে হলো এই লোকটাই তো তার পেছন থেকে আঘাত করেছিল। কিন্তু কেন? শাকিলের ভাবনা চিন্তার মধ্যে রাজ বলে উঠল, जी ले तेरा जिंदगी कुछ टाइम बाद तेरा जिंदगी का अंतिम समय आ जाएगा। বলেই উচ্চ শব্দে হেসে উঠল। শাকিল একটু নড়চড়ে বসলো। তারপর রাজের উদ্দেশ্যে বলল, আমাকে এখানে ধরে আনার কারণ কি? সময় হলে সব জানতে পারবি। এখন মুখে তালা লাগা শালা, না হলে এখনই তোর খেল খতম করব। শাকিল ভয়ে চুপসে গেল। আর কিছু বলার সাহস করলো না। রাজ আবার অন্ধকারে হারিয়ে গেল। তোমার চোখে আকাশ আমার, জাদু উজান পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা।
তোমার চোখে আকাশ আমার, চাঁদ উজার পূর্ণিমা, ভিতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। পথের শুরু থেকে শেষে যাব তোমায় ভালোবেসে, বুকে আছে তোমার জন্য অনেক ব্যথা জমা। দুর্জয় ইয়ানার ছবি দিয়ে তাকিয়ে গুনগুন করে গানের এক দুইটা লাইন গেয়ে উঠল, তারপর আনমনে হেসে উঠল। দুর্জয় ভাবছে এই সেই মেয়ে যে কিনা বাংলাদেশে বসে সুদূর কানাডায় অবস্থান করা এক যুবকের ঘুম হারাম করে ছেড়েছে, আর তার জন্যই আজ দুর্জয় বাংলাদেশে। কি করে সে ছেড়ে দিবে এই ইনায়াকে? ঘড়ির কাঁটা রাত 10টার কাঁটায় যেতেই একটু বিকট শব্দ তুলে তার জানান দিল। ইনানের শরীরটা আজকে তেমন একটা ভালো না বিধায় 9টার মধ্যেই শুয়ে পড়েছে। ইনায়া হল রুমে বসে তার অফিসের ফাইলপত্র কিছু কাজ করছিল, সেটাই মনোযোগ সহকারে করছে। বাহির থেকে চেঁচামেচির আওয়াজ আসতে ইনায়ার কাজে বিঘ্ন ঘটলো। এই রাত করে দারোয়ান চিল্লাচ্ছে কেন সেটা দেখার জন্য ইনায়া বাড়ি থেকে বাহিরে যেতেই দেখলো বড় গেটের সামনে আরাবির গাড়ি দাঁড়িয়ে আছে, আর আরাবি বারবার দারোয়ানকে বলছে গেট খুলে দিতে, কিন্তু নাছোড়বান্দা দারোয়ান গেট খুলবে না। সেটা নাকচ করতে আরাবির সাথে তর্কতর্কি লেগে যায়। মূলত ইনায়া দারোয়ান এই তো 2 দিন হলো নতুন কাজে জয়েন করেছে। সহজ সরল মানুষ, গ্রাম থেকে আসছে, একটু বয়স বেশি। ফোন বা নেট দুনিয়ার সম্পর্কে ধারণা না থাকায় আরাবিকে তেমন একটা চেনে না। তা না হলে কি আর তার সাহস হতো আরাবির মতো একটা মাফিয়ার সাথে তর্ক করার? অবস্থা বিপাকে যেতে দেখেই ইনায়া দৌড়ে সেখানে উপস্থিত হলো। দারোয়ানকে সেখান থেকে দূরে সরে যেতে বলল, তারপর গেট খুলে বাহিরে যেতেই আরাবির গাড়ি থেকে বাহিরে বের হয়ে ইনায়ার উদ্দেশ্যে বলল, সুইটহার্ট, তোমার মতো তোমার দারোয়ানের সাহস আছে বটে, তা না হলে এই আপনার আরবির সাথে তর্ক করে, তা আবার বাড়িতে প্রবেশ করতে না দিয়ে। ইনায়া আরাবির কথা তোয়াক্কা না করে পাল্টা আরাবির উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল। এই অসময়ে তুমি এখানে কেন? কি চাই? আরাবি ইনায়ার কাছে গিয়ে মাদকতা কণ্ঠস্বরে বলল, তোমাকে তোমাকে চাই বেবি। আরাবি ইনায়াকে খুব ভালো করে স্ক্যান করছে। ইনায়া ঢিলাঢালা একটা টি শার্ট আর প্লাজো পরে আছে, শরীরের ভাঁজগুলো স্পষ্ট হয়ে উঠেছে, যেন কাপড়ের বাধাও তার সৌন্দর্যকে লুকিয়ে রাখতে পারছে না, যা আরো আরাবির কাছে ইনায়াকে আকর্ষণীয় করে তুলেছে। আরাবি ইনায়ার দিকে মোহিত চাহনি দিয়ে বলল, সুইটহার্ট, you're looking so hot and attractive. Oops, আমি তো জাস্ট ফিদা হয়ে যাচ্ছি। মন তো বলছে তোমাকে এক্ষুনি গভীরভাবে ছুঁয়ে দিই। আরাবির মুখে লাগাম ছাড়া কথা শুনে ইনায়া চোখ পাকিয়ে বলল, ভুলেও এমন সাহস করো না আরাবি, তাহলে জ্বলে পুড়ে যাবে। যেভাবে অগ্নি তার তেজ দিয়ে সব কিছু জ্বলিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, ঠিক তেমন তুমিও ছাই হয়ে যাবে। আরাবি ইনায়ার দিকে ঘোর লাগা দৃষ্টিতে বলল, সুইটহার্ট, তোমার এই রূপ দেখে আমি এমনি জ্বলে পুড়ে যাচ্ছি ভেতরে ভেতরে। তুমি নামক স্পর্শ ছাড়া এই অগ্নিদহন সহ্য কেমনে করি? ইনায়া আরাবিকে নিজের থেকে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরিয়ে বলল, দূরে থাকো আমার থেকে, ভালো থাকবে। বেবি, আজকে যে রূপ দেখাইলা তোমার, এতে করে তো মন চাইবে সর্বক্ষণ তোমার আশেপাশে, তোমার খুব কাছে থাকি। বাট মাই ব্যাড লাক। ইনায়ার দিকে চোখ টিপ দিয়ে কথাটা বলল আরাবি। ইনায়ার আগে হিসিয়ে বলল, তোমাকে তো আমি খেয়ে ফেলতে চাও নাকি সুইটহার্ট? কখন কোথায় কিভাবে খেতে চাও শুধু আমাকে জানাবে, দেখবে আমি তোমার সামনে হাজির। আরাবি কিয়ৎক্ষণ চুপ থাকলো, তারপর ভাবুক ভঙ্গিতে আবার বলল, হেই বেবি, আমাকে খেতে হলে কিন্তু হালাল ভাবে খেতে হবে, তা না হলে আরবের ভার্জিনিটির দিকে মানুষ আঙ্গুল তুলবে। বলবে বিয়ের আগে ইচ্ছি আমি খারাপ হলেও এতটা খারাপ না যে অবৈধভাবে কোনো মেয়েকে স্পর্শ করব। আরাবির কথা শুনে ইনায়ার রাগ যেন তরতর করে বাড়ছে। রাগ মিশ্রিত কণ্ঠে বলল, তোমাকে না আমি খুন করব, খুন। আমার হাতেই তোমার মৃত্যু হবে, কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না, অসভ্য ইতর একটা। কথাগুলো বলতে বলতে ইনায়া বাড়ির ভিতরে চলে যায়। আরাবি ইনায়াকে যেতে দেখে গলা ছেড়ে বলল, ভুলেও যেন এভাবে আর বাইরে বের হতে না দেখি, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কারণ তোমাকে সব রূপে দেখার অধিকার শুধু আমার, সেটা হোক ড্রেসে বা বিনা ড্রেসে।
শেষের লাইনটা ইনায়ার কর্ণপাত হতেই আপনা আপনি পা থমকে যায়। রাগে পা থেকে জুতা খুলে আরাবির দিকে ছুঁড়ে মারে। একটুর জন্য আরাবি সেই জুতার আঘাত থেকে বেঁচে যায়। ইনায়া কিছু একটা খুঁজছে, আরাবি তা বুঝতে পেরে আর এক মুহূর্ত দেরি না করে গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। তা দেখে ইনায়া আরাবির উদ্দেশ্যে কিছু অকথ্য সুন্দর ভাষা ছুড়ে দিল। এই শালা অসভ্য ইতর লাগামহীন লুচ্চা মাফিয়া যাসনি কেন? আয় তোকে দেখাবো বিনা ড্রেসে দেখতে কেমন লাগে, হারামি একটা। হামিদ খান পত্রিকা পড়ছে আর কিছুক্ষণ পরপর চায়ের কাপে একটা করে চুমুক দিচ্ছে। দুর্জয় গুনগুন করতে করতে সিঁড়ি বেয়ে নিচে নামছে। সদর দরজা পার হওয়ার আগেই হামিদ শেখ গম্ভীর স্বরে তুর্জয়ের নাম ধরে ডাকে দিতেই তুর্জয় ঘুরে উঠে শুধালো। কিছু বললে বাবা? হামিদ শেখ পেপারটা টি টেবিলের উপর রেখে বলল, আমার কাছে এসে বসো। কখন কোথায় যাচ্ছ, কি করছো, তোমার মতিগতি তো কিছুই বুঝতে পারছি না। দুর্জয় বাবার কাছে এসে পাশে বসতে বসতে বলল, ওহ কামন বাবা, তুমি এত চিন্তা করো না তো। তোমার রক্ত আমার শরীরে বইছে না, যা করব ভালোই করব, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তোমার প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আমি জানি তুমি গভীর কিছু ভেবে রেখেছ। কিন্তু কিন্তু কি বাবা? এই আরাবিটা একটু ঝামেলা তৈরি করতেছে সব জায়গায়। যে ঝামেলা তৈরি করবে তাকেই রাস্তা থেকে সরিয়ে দিবে, এটা আবার বলার কি আছে? তাই করতে হবে, না হলে কাজ হবে না। বি কেয়ারফুল মাই সান, আবার আগেই ধরা খেয়ে যেন না যাও। উফ বাবা, তুমি একবারে চিন্তামুক্ত থাকো আর দেখতে থাকো আগে আগে কি হয়। তুর্জয়ের মতো কথাগুলো বলে চলে গেল। আর হামিদ শেখ ভাবছে, যা 10 বছর আগে করতে পারে নাই তা এখন তার ছেলে করে দেখাবে। তারপরেও ভয় হচ্ছে, যদি তুর্জয় না, এটা হতে পারে না, তাহলে বাবা হয়ে যেটা কেউ করে নাই এর আগে কখনো, সেটাই এই হামিদ শেখ করবে বলেই কর্কশ শব্দে হেসে উঠল। ঘণ্টাখানেক আগে অফিসে এসেছে ইনায়া। কিছুদিন আগে নতুন একটা প্রজেক্টের জন্য মিটিং করেছিল। এখন নাকি তারা সেই প্রজেক্ট নিয়ে কাজ করতে ইচ্ছুক না। ইনায়ার কোম্পানি অলরেডি সেখানে ইনভেস্ট করা শুরু করে দিয়েছে। এই নিয়ে ইনায়ার মাথা বাজেভাবে গরম হয়ে আছে। ম্যানেজারকে দিয়ে তাদের খবর পাঠানো হয়েছে, 1 ঘন্টার মধ্যে যদি এখানে উপস্থিত না থাকে তাহলে তাদের আর খেসারত দিতে হবে বলে হুমকি দিয়েছে ইনায়া। 1 ঘন্টা হতে আর কিছু মিনিট বাকি আছে। রাগে থরথর করে কাঁপছে ইনায়া। আর ভাবছে আজকে যদি না আসে তাহলে বন্দুকের যে কয়টা বুলেট আছে সবগুলো শুট করে দিবে। এই প্রথম সে তার ব্যবসায়িক কাজে তার ক্ষমতা জাহির করবে ভাবছে, কিন্তু তা আর করতে হবে না। ম্যানেজার এসে খবর দিল তারা নাকি অলরেডি চলে এসেছে। ইনায়া ম্যানেজারের উদ্দেশ্যে বলল, তাদের মিটিং রুমে বসতে বলো, আমি আসছি। ঠিক আছে ম্যাম। কি সমস্যা? ডিল ক্যান্সেল করার রিজন কি? রাকিব আগের নাই ঘাম মুছতে মুছতে বলল, কোনো রিজন নাই। কোনো রিজন নাই। এই কথা শুনতে ইনায়ার রাগ যেন আরো বেড়ে গেল। বসা থেকে উঠে দাঁড়ালো, টেবিলের উপর 2 হাত দিয়ে জোরে এক বাড়ি দিয়ে বলল, কোনো রিজন নেই কিন্তু ডিল ক্যান্সেল করে দিলেন। আপনাদের কোনো আইডিয়া আছে আমি কত টাকা ইনভেস্ট করেছি? সঠিক কোনো রিজন না দেখাতে পারলে এই ডিল ক্যান্সেল হবে না। ইনায়ার চিল্লিয়ে বলা কথাতে রাকিব সহ রাকিবের পিএ অবধি কিঞ্চিত কেঁপে উঠল। রাকিব ইনায়ার কোনো কথায় প্রত্যুত্তর না করে মূর্তির ন্যায় চুপচাপ বসে আছে। স্পিক আপ মিস্টার আরাবি, আপনি মুখ না খুলে চুপচাপ বসে থাকলে তো আর কোনো কিছু সমাধান হবে না। আর সঠিক কোনো রিজন না দেখাতে পারলে এই ডিল ক্যান্সেল করার কোনো মানেই হয় না। না মানে ইনায়া রাগে নিতে হয়ে দাঁতে দাঁত চেপে বলল, না মানে লাগিয়ে রেখেছেন কেন? যা বলার স্পষ্ট ভাষায় বলুন। রাকিব হোসেন শুকনায় ঢোক গিলল, বলল, আসলে হয়েছে কি? আসলে নকলে বাদ দিবেন এবার? কথাটি আগের থেকে আরো লাউডলি বলল ইনায়া। সেখানে উপস্থিত থাকা সবাই সামান্য চমকে উঠল। রাকিব হোসেন এবার ঝটপট মুখ খুলে বলল, আসলে মিস্টার খান আমাদের না করেছে। হোয়াট? বলছি ম্যাম। ইনায়া চেয়ারের উপর পায়ের উপর পা তুলে বসলো। তারপর রাকিবের দিকে বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ চাহনি দিয়ে রাখলো। রাকিব হোসেন একটু নড়েচড়ে বসে পুনরায় বলতে শুরু করলো, গতকালকে রাত্রি মিস্টার আফফান আরবি খান আমাকে কল দিয়ে বলে এই ডিলটা যেন আমি ক্যান্সেল করে দিই। কিন্তু আমি যখন মিস্টার খানকে প্রশ্ন করি কেন এই ডিলটা আমি ক্যান্সেল করব, তাও আবার উইদাউট রিজন ছাড়া, তখন সে আমাকে প্রত্যুত্তরে বলল আমি বলেছি তাই ক্যান্সেল করবে।
এছাড়া আর কোনো রিজন নাই। আর আমি যদি এই ডিলটা ক্যান্সেল না করি তাহলে আমাকে পথে বসাবে ও আমি সহ নাকি আমার পরিবারের লাইফ রিস্ক হতে পারে। ইনায়া মনোযোগ সহকারে রাকিব হোসেনের সমস্ত বাক্য শ্রবণ করছিল আর ভিতরে ভেতরে ক্ষুব্ধ হচ্ছিল। রাকিব হোসেন আবার বলল। ম্যাম, ইনায়া ভ্রু কুঁচকে বলল। কিন্তু মিস্টার খান বলেছে আপনি যদি আমার সাথে এই প্রজেক্টে কাজ করতে চান আর কোনোভাবে যেন এই ডিলটা ক্যান্সেল না হয়, সেটা যদি সত্যি চেয়ে থাকেন তাহলে তার দেওয়া একটা শর্ত আছে, সেটা আপনার মানতে হবে। কি শর্ত? আপনি তুর্জয় শেখের সাথে নতুন করে কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন না, আর তাও শুধু মুখে না, আপনাকে টা পে সহ দিয়ে এই চুক্তি বলেন বা শর্ত তার সাথে আবদ্ধ হতে হবে। ইনায়া এবার যেন মহা ফ্যাসাদে পড়ে গেল। অনেক টাকা এই প্রজেক্টে ব্যয় করা হয়ে গেছে। এখন যদি কোনো মতে এই প্রজেক্টটা ক্যান্সেল হয় তাহলে তার বাবার তিলে তিলে গড়া সবকিছু ধুলে মিশে যাবে। মাথা ধরে আসছে, আর কিছু ভাবতে পারছে না ইনায়া। রাজি হওয়া ছাড়া আর কোনো উপায়ও দেখছে না। ইনায়া মনে মনে শখানেক গালি দিল আরাবিকে। টেবিল থেকে পানি ভর্তি গ্লাস হাতে তুলে নিল, তারপর কয়েক সেকেন্ডের মধ্যে ঢক ঢক করে সমস্ত পানিটুকু খেয়ে নিল। খালি গ্লাসটা টেবিলের উপর একটু শব্দ করে রেখে রাকিব হোসেনের উদ্দেশ্যে বলল। পেপারটা দিন। রাকিব হোসেন তার পিএকে ইশারা করতেই ব্যাগ থেকে একটা ফাইল বের করে কাঙ্ক্ষিত পেপারটা বের করে ইনায়ার উদ্দেশ্যে স্থানান্তর করলো। ইনায়া পেপারটা হাতে নিয়ে বলল। এটা তো সম্পূর্ণ খালি কাগজ, কিছুই তো লেখা নেই। আসলে হয়েছে কি ম্যাম, আপনি তাড়াহুড়া করে সাত সকালে আসতে বলেছেন, তাই আমাদের সুযোগ হয়ে উঠতে নাই। আপনি স্বাক্ষর করে দিন, আমরা পরে এটার কপি আপনাকে পাঠিয়ে দিব। ইনায়া আর কথা না বাড়িয়ে গোটা গোটা অক্ষরে সই করে দিল। রাকিব হোসেন পেপারটা নিয়ে ভালো করে একবার চোখ বুলিয়ে নিল। তার পিএকে ঠিকভাবে রাখার আদেশ দিয়ে ইনায়ার উদ্দেশ্যে বলল। আমরা তাহলে এখন আসছি ম্যাম। ইনায়া রাকিব হোসেনের প্রত্যুত্তরে কিছু না বলে ম্যানেজারের উদ্দেশ্যে বলল। তাদের গাড়ি পর্যন্ত ছেড়ে আসো। পুলিশ গার্ড চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু এখনো শাকিলের কোনো খোঁজ মেলেনি। আরবের মুখে চিন্তার ছাপ ক্রমশই গভীর হয়ে উঠেছে। সব জায়গায় যেন চিরুনি তল্লাশি চালানো হচ্ছে, তারপরেও যেন শাকিলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আরবিরও মন আরো অস্থির হয়ে উঠেছে। বারবার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে তাদের। তারা হয়তো কোনো ভুল জায়গায় সময় নষ্ট করতেছে, কিন্তু সঠিক জায়গা বা সঠিকটাই কি তাহলে? আরবি আবার ভাবতে শুরু করলো। সবকিছু মিলিয়ে এখানে থেকেই থেমে এসব শুরু হয়েছে মৃত্যুর পর থেকে। তাহলে কি ইনায়া? না, এটা কোনোভাবেই সম্ভব না। ইনায়ার মতো একটা সহজ সরল মেয়ে কাউকে খুন করবে বা গুম করবে, এটা স্বপ্নেও ভাবা ঠিক হবে না। ভাবনা চিন্তার মধ্যে আরবির ফোন বেজে উঠলো। ফোনের স্ক্রিনে নজর দিতে দেখলো গোটা গোটা অক্ষরে রাকিব নাম ভেসে উঠলো। কল রিসিভ করতে ওপাশ থেকে বলল। স্যার, কাজ হয়ে গেছে। কথাটি শুনে আরবির মুখে আপনা আপনি হাসির রেখা ফুটে উঠল। আরবির মুখে মৃদু হাসি, চোখে মুখের উচ্ছ্বাস, এমন যেন হয়তো কোনো রাজ্য জয়ের খবর শুনেছে। নিহাত সে একজন মাফিয়া ও গুরু গাম্ভীর্যতা বহন করে, তা না হলে অন্য কেউ হলে হয়তো চিল্লিয়ে উঠত। হ্যালো হ্যালো স্যার, শুনছেন? শোনো, আমার লোক যাবে কিছুক্ষণের মধ্যে, তুমি তার হাতে পাঠিয়ে দিও। ওকে স্যার। আরবির কল কেটে ফোনটা সোফায় ছুঁড়ে ফেললো, তারপর দুহাত দুদিকে প্রসারিত করে মাথাটা পেছনের দিকে এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে আওড়ালো। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার আমিও দেখবো আমার থেকে কোথায় পালিয়ে যাও তুমি জান। ইনায়ের অফিসের সামনে দাঁড়িয়ে আছে তুর্জয়। ইনায়াকে কল দিয়ে নিচে আসতে বলেছে, আর তারপর থেকে গাড়ির সাথে হেলান দিয়ে ইনায়ের জন্য ওয়েট করছে তুর্জয়। কিছুক্ষণের মধ্যে ইনায়া নিচে নেমে সোজা তুর্জয়ের সামনে এসে দাঁড়ালো। ইনায়া তুর্জয়ের কাছে এসে ছোট্ট করে বলল। হাই দুর্জয়। তুর্জয় ইনায়ের আপাদমস্তক একবার ভালো করে দেখে নিল, তারপর বলল। অসময়ে চাঁদের বুকে অমাবস্যা কেন? হোয়াট দুর্জয়, পাগল হলে নাকি তুমি? এই ভর দুপুর বেলায় তুমি চাঁদ কোথায় দেখলে? তুর্জয় মুচকি হেসে বলল। তো তুমি কি ভেবেছো রাতের আকাশেই শুধু চাঁদের দেখা মিলে? ইনায়া তুর্জয়ের দিকে তাকাতেই হালকা শব্দ করে হেসে উঠল। ইনায়ের চাহনির মানে তুর্জয়ের খুব ভালো করে বোঝা যে সে কিছুই বুঝে নাই তার কথা। ইনায়ার এমন মুখ দেখতে তুর্জয়ের বেশ মজা লাগছে। মেয়েটা কি সত্যি এত বোকা? কিছুই বুঝছে না, নাকি সবকিছু বুঝেও বোকার ভান ধরে থাকে? কি হলো দুর্জয়? ইনায়ার কথায় তুর্যের ঘোর কাটে, তারপর ইনায়ার উদ্দেশ্যে বলল।
কিছু না, চলো কোথাও ঘুরতে যাই। ইনায়া মুখ ভার করে বলল, আজকে কোথাও যাব না, অন্য কোনো দিন। কিছু কি হয়েছে ইনায়া? আমাকে নিশ্চিন্ত মনে বলতে পারো। ইনায়া খুব বিশ্বাস করে তুর্জয়কে। কেন জানি না, তুর্জয়ের সাথে থাকলে ইনায়ার আলাদা একটা এনার্জি কাজ করে। মন বলে ওর কেউ আছে, এই মানুষটাকে বিশ্বাস করাই যায়। ইনায়া তার ভাবনার সমাপ্তি ঘটিয়ে সমস্ত ঘটনা খুলে বলল। তুর্জয় সব শুনে বলল, এই আরাবিকে তো আমি দেখে নিব, এই একটু বেশি বাড়াবাড়ি করছে। হুম। তুর্জয় ইনায়ার চিবুক ধরে চোখে চোখ রেখে বলল, তুমি চিন্তা করো না ইনায়া, আমি সব সময় তোমার পাশে আছি, তোমার ছায়া হয়ে। আর যে কোনো বিপদে আমি তোমায় ঢাল হয়ে সামনে দাঁড়াবো। ইনায়া তার চোখের ইশারায় বোঝায় সে জানে যে তুর্জয় তার পাশে আছে। দুজন মানবী মুখে কিছু না বললেও তাদের মনের কথাগুলো যেন চোখের ভাষায় প্রকাশ পাচ্ছে। তুর্জয় ইনায়াকে ছেড়ে দিতেই ইনায়া বলল, আসছি আমি, পরে কথা হবে। আমি ছেড়ে দিয়ে আসি। না তুর্জয়, আমি একটু একা থাকতে চাই। ঠিক আছে মহারানী। তুর্জয় গিয়ে ইনায়ার গাড়ির দরজা খুলে দিতেই ইনায়া মুচকি হেসে গাড়ির ভেতর প্রবেশ করে। ইনায়া গাড়ি স্টার্ট দিতেই তুর্জয় তার গাড়ি নিয়ে বের হয়ে যায়। আধারের গাঢ়তাকে ছাপিয়ে নিঃসঙ্গ এক ঘরের এক কোণে জীর্ণশীর্ণ হয়ে বসে আছে শাকিল। তার শরীর জুড়ে অসংখ্য প্রতিঘাতের চিহ্ন, নীলাভ ফোলাভাব, ছেঁড়া জামা আর ক্লান্ত চোখ। ঠোঁটের কোণ বেয়ে নেমে আসা রক্তের রেখা শুকিয়ে গিয়েছে অনেকক্ষণ আগে। হঠাৎ খট করে শব্দ করে খুলে যায় ভারী দরজাটি। তার সাথেই জ্বলে ওঠে হলদে রঙের এক টিমটিমে বাল্ব। নিস্তব্ধ থমথমে পরিবেশ, আগন্তুকের প্রতিটি পায়ের শব্দ যেন অদ্ভুত এক ছন্দে ভেঙে দিচ্ছে নীরবতার চাদর। শাকিল কোনো রকমে মাথা তুলে সামনে তাকানোর চেষ্টা করে, চোখ ঝাপসা, দৃষ্টি অস্পষ্ট। হলুদ আভায় আগত ব্যক্তির মুখাবয়ব স্পষ্ট নয়, তবুও সেখানে এক রহস্যময় গা ছমছমে ছায়া যেন ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে। ধীরে ধীরে অবয়বটি সামনে আসতেই শাকিলের শরীর যেন হালকা কেঁপে উঠল। সে মেয়েটিকে চেনে, এই উপস্থিতি একেবারেই ছিল তার ভাবনার বাহিরে। কিভাবে সম্ভব, তার কল্পনারও অতীত। মেয়েটি ধীর পায়ে এগিয়ে এসে কাঠের পুরনো চেয়ারটা ঘুরিয়ে শাকিলের মুখোমুখি বসলো। তারপর ছুড়ে দিল এক মিষ্টি হাসি। তবে সেই হাসির ভেতর লুকানো ছিল ভয়ালো কিছু, যেন ভয়, প্রতিহিংসা আর প্রতিশোধ মিশে ভয়ঙ্কর ছায়া ভেসে উঠেছে সেই মিষ্টি হাসির মাঝে। শাকিল অবাক চোখে চেয়ে থাকে মেয়েটির দিকে। এখনো তার পক্ষে বিশ্বাস করা কঠিন, তাকে কিডন্যাপ করার পেছনে এই সাধারণ চেহারার নিষ্পাপ মুখের মেয়েটিই দায়ী। শাকিল মেয়েটির মুখের দিকে তাকিয়ে থেকে কিছুটা তোতলানো ও কম্পিত কণ্ঠে শুধালো, ইনায়া। শাকিলের অর্ধভাঙা কণ্ঠে নিজের নাম শুনে ঘর কাঁপিয়ে হেসে উঠল ইনায়া। শাকিলের দিকে দৃষ্টি আবদ্ধ রেখে নিজের হাসি থামিয়ে বলল, যাক, চিনতে পেরেছো তাহলে। শাকিল নির্বাক, চোখ দুটো এক দৃষ্টিতে আটকে আছে ইনায়ার দিকে। সে যেন প্রতিটি ভঙ্গি, প্রতিটি আচরণ খুঁটিয়ে পরখ করে নিচ্ছে। ইনায়ার পরনে জড়ানো রয়েছে কালো রঙের ব্র্যান্ডেড চামড়ার জ্যাকেট, ভেতরে স্লিম ফিট কালো শার্ট আর প্যান্ট, যেন গাঢ় অন্ধকারের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়ে আছে সে। পায়ে হাই হিলের চকচকে কালো বুট। হঠাৎ আবার খট করে দরজার শব্দে ভেঙে যায় মুহূর্তের নিস্তব্ধতা। শাকিলের দৃষ্টি ইনায়া থেকে সরে গিয়ে চলে যায় দরজার দিকে। সামনে এসে দাঁড়িয়েছে সেই ছেলেটি যে তার মাথায় নির্মমভাবে আঘাত করেছিল। ইনায়া চোখ রাঙিয়ে তাকায় ছেলেটির দিকে। মুখে নরমতা কোমলতা কোথাও নেই, গলায় যেন বিষ ঢেলে বলল, তোমাকে তো বলেছিলাম এই কুত্তার বাচ্চাকে এমন ভাবে মারবে যেন সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে চেনা তো দূরের থাক, চোখ তুলে দেখার শক্তিটুকুও যেন না থাকে। রাজ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কণ্ঠে কৃতজ্ঞ ও ভয়ের সুর। সরি ম্যাম, এদের চামড়া গন্ডারের মতো যতই মারি না খাইয়ে রাখি, এরা সহজে চুপসে যায় না। ইনায়া রাজকে আর কিছু বলতে না দিয়ে রাজের দিকে হাত বাড়িয়ে দিতেই রাজ তার কোমর থেকে একটা রিভলভার বের করে ইনায়ার হাতে তুলে দিল। শাকিল এতক্ষণ নীরব দর্শক হয়ে রাজ ও ইনায়ার কথা শুনছিল, কিন্তু ইনায়ার হাতে রিভলভার দেখে কিছুটা আটকে উঠল। তারপর ভয় মিশ্রিত কণ্ঠে বলল, এটা দিয়ে কি করবে? এসব খেলনা পিস্তল দেখে কি ভাবছো আমাকে ভয় দেখাবে? আমি এখান থেকে একবার শুধু বের হই, তারপর সব কিছু আমি আরবিকে বলে দিব সব। শাকিলের কথা শুনে হঠাৎ ফিক করে হেসে উঠল ইনায়া। এতটা তাচ্ছিল মেশানো ঠান্ডা হাসি, যেন কথার উত্তর না দিয়ে ব্যঙ্গ করে উড়িয়ে দিতে চায় সবকিছু। তার হাসিতে সঙ্গ দেয় রাজও।
ঠোঁট টেনে বিকৃত এক উল্লাসে গা জ্বালানো হাসি ছড়ায় চারিদিকে। ইনায়া এবার ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ায়, চোখে চূর্ণ প্রতিশোধ, মুখে সেই একই নির্মম প্রশান্তি। সে কয়েক পা এগিয়ে এসে হঠাৎই শাকিলের চুলের মুঠি করে ধরে, টেনে তোলে তার মুখ। শাকিলের মুখ ভর্তি যন্ত্রণা, শরীরে ব্যথায় চোখ দিয়ে পানি ঝরছে, কিন্তু সে মুখ দিয়ে কোনো শব্দ বের করলো না, শুধু তাকিয়েছে ইনায়ার দিকে, স্থির এক হতবাক্যতা। ইনায়া এবার কানে কানে নিচু গলায় ফিসফিস করে কিছু বলল। তোর সাথে এত কিছু হওয়ার পরেও তুই এখনো ভাবছিস আমি তোকে খেলনা পিস্তল দেখিয়ে ভয় দেখাবো? ইনায়ার ঠোঁটে এখন হালকা বাঁকা হাসি, চোখে ক্ষীণ আগুনের শিখা। আর কি বললি? আরাবিকে বলবি? ওকে গিয়ে সব বলবে দিবি? ইনায়া আবারও হেসে উঠল, একটা হিংস্র চাপা জ্বালাময়ী হাসি, তারপর বলল, এখান থেকে যদি বেঁচে ফিরতে পারিস তবেই না বলবি আরাবিকে। শাকিলের চোখে ঝাপসা পড়ে যায়, মাথায় আঘাতপ্রাপ্ত জায়গায় টনটন করে উঠল, আবার আপনা আপনি ব্যথাযুক্ত জায়গায় হাত চলে গেল, এখনো ধকধক করছে ব্যথা। ঘড়ির কাঁটা রাত 1টার ঘর পার করেছে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে রাহা, প্রতিটি ভঙ্গিতে এক অস্থিরতা। ঘুম যেন তার সাথে আজ কোনো এক অভিমানী অভিসারে আড়ি পেতেছে, সন্ধি করতে আর যেন ফিরেই আসছে না। চোখ বন্ধ করলেই রাহার সামনে ভেসে উঠছে কলেজ প্রাঙ্গণের প্রতিচ্ছবি, চিরচেনা ক্যাম্পাস হতে হঠাৎ পরিচয় হওয়া এক ছেলের মুখাবয়ব, তার হাসি, প্রতিটি হাসি, প্রতিটি চাহনি যেন রাহার মন জুড়ে আঁকড়ে বসেছে। কেন এমন হচ্ছে নিজেকেই প্রশ্ন করছে রাহা। এক অজানা টান, এক নামহীন অনুভূতি মাথার ভিতর যেন আস্তে আস্তে জমাট বাঁধছে। রাহা এবার খানিক বিরক্ত নিজের ওপর, এরকম অকারণ ভাবনা, সদ্য দেখা একটা ছেলেকে নিয়ে, তাও এত রাত পর্যন্ত, যার নামটাও ঠিক করে এখনো জানে না। রাহা মুখ ঘুরিয়ে বালিশে মুখ গুজে ফেললো, যেন স্মৃতিরা ভাবনারাও এভাবে চাপা পড়ে যায়। কিন্তু না, তাদের উপস্থিতি অনেকটাই নীরব অথচ প্রখর। একবার চোখ বন্ধ করলেই যেন ছেলেটার চোখে চোখ পড়ে যাচ্ছে। চঞ্চলা কিশোরীর মনে এ যেন সদ্য বসন্তের ছোঁয়া, আর সেই ছোঁয়ায় মন হারিয়ে নির্ঘুম রাত্রি পার করছে সপ্তদোষী এক তরুণী। আকস্মিকভাবে মধ্যরাতে ঘুম ভেঙে গেল ইনানের। এসির মধ্যেও গরমে ঘেমে শরীর একাকার। এসির পাওয়ারটা আরেকটু বাড়িয়ে দিল। চোখ বন্ধ, আবার ঘুমের প্রস্তুতি নিতে গিয়ে কি মনে করে বিছানা ছেড়ে শয়নকক্ষ থেকে বের হয়ে ইনায়ার কক্ষে প্রবেশ করলো। বোনকে ঘুমিয়ে থাকতে দেখে ইনান যেন স্বস্তি পেল। কক্ষ হতে বের হতে গিয়েও বের না হয়ে বোনের কাছে গিয়ে কাঁথা টান দিয়ে সরাতেই বুক ভরা এক শ্বাস নিল ইনান। বেশ কিছুক্ষণ ইনায়ার দিকে নিষ্পলক চাহনিতে তাকিয়ে থাকলো, তারপর যেভাবে এসেছিল ঠিক সেভাবেই কক্ষ ত্যাগ করে নিজের ঘরে চলে গেল। ইনানকে বের হতে দেখেই ইনায়া ধপ করে চোখ খুলে উঠে বসে, বুকে হাত রেখে নিঃশব্দে বুক ভরা দম ফেললো। একটুর জন্য ধরা খেতে খেতে সে আজ বেঁচে গেছে। ইনায়া কোনোভাবেই চায় না তার জীবনের একাংশ প্রভাব ইনানের ছোট্ট জীবনে পড়ে। সব হারিয়ে সে আজ নিঃস্ব। তার বেঁচে থাকার একমাত্র সম্বল হচ্ছে ইনান। সে তো ভেবেই নিয়েছে ইনান উচ্চ মাধ্যমিক দিয়ে বের হলেই তাকে দেশের বাহিরে পাঠিয়ে দেবে। তার ভাই অকালে শত্রুর প্রতিঘাতে প্রাণ হারাত সে চায় না। সে আর চায় না প্রিয়জন হারানোর শোক। ধরনী আলোকিত করে আকাশে লালাভ সূর্যের সমরেখা দেখা যাচ্ছে। এ যেন নতুন দিনের এক নব্য সূচনা। ড্রয়িং রুমে বসে চা পান করছেন আসাদ খান ও মাসুদ খান। তার সাথে রয়েছে ব্যবসায়িক থেকে শুরু করে সব ধরনের আলোচনা। সময়ের সাথে সাথে মাসুদ খানও যেন ছেলের বিয়োগের শোক অনেকটা কাটিয়ে উঠেছে, শুধু রয়ে গেছে মনের মধ্যে প্রতিশোধ। নির্মম ভয়াবহ প্রতিশোধ পুষে রেখেছে মনের অন্তঃগহ্বরে। আসাদ খান ও মাসুদ খানের আলোচনার মধ্যে উপস্থিত হলো রাজীব। রাজীবকে দেখে তারা তাদের আলোচনার সমাপ্তি ঘটালো। তারপর আসাদ খান এগিয়ে এসে ধীর ও শান্ত গলায় জানতে চাইল, শাকিলের খবর কি? রাজীব কিয়ৎক্ষণ নীরব থেকে, এখনো কোনো খবর পাওয়া যায়নি। আরাবি সব ধরনের চেষ্টা চালাচ্ছে, কিন্তু কোনো কিছুতেই কোনো কুল কিনারা বা কোনো ক্লু খুঁজে পাচ্ছে না। রাজীব থামলো, তারপর আবার বলতে শুরু করলো, যে আমাদের সাথে গেম খেলতেছে না, সে খুব চতুর আর চালাক। সব প্ল্যান করে আমাদের সাথে খেলতে নেমেছে। মাসুদ খান কিছু বলতে যাবে তার আগে হন্তদন্ত হয়ে সিঁড়ি ভেঙে নামলো আরাবি। চোখে মুখে এখনো ঘুমের রেশ লেগে আছে, চুলগুলো উস্কো খুস্কো। শার্টের বোতাম লাগাতে লাগাতে রাজীবকে উদ্দেশ্য করে বলল, 2 মিনিট, তোকে 2 মিনিট সময় দিচ্ছি, দ্রুত আসবি। আমি ততক্ষণে গাড়ি বের করছি। কি হয়েছে আরাবি? সব কিছু ঠিক আছে তো? আরাবি বের হতে হতে বলল, আমি এসে কথা বলছি বাবা, এখন সবকিছু বলার সময় নেই।
আরবির পিছু পিছু রাজীবও বের হয়ে গেল। রেখে গেল ধোঁয়াশা আর তাদের যাওয়ার পানে চার জোড়া চোখ কৌতূহল দৃষ্টিতে চেয়ে থাকলো। দুনিয়াটা বড্ড ঝাপসা, এখানে বাঁচতে হলে প্রতিনিয়ত লড়তে হয়, কখনো নিজের মনের সাথে, কখনো নিজের ইচ্ছা অনিচ্ছার সাথে বা নিজেদের শত্রুর সাথে। কিন্তু আপনাকে জীবনে বেঁচে থাকতে হলে লড়তেই হবে। আর এর থেকে একমাত্র মুক্তি হচ্ছে মৃত্যু। মৃত্যুতেই সব অবসানের যেন মুক্তি। শাকিলের কবরের পাশে নিশ্চুপ দাঁড়িয়ে আছে আরাবী। চারপাশে শোকের ভারী নীরবতা। একটু আগেই শেষ মাটির ঢেলাটি পড়েছে শাকিলের কবরের উপর। তাকে চিরতরে মাটির নিচে শায়িত করা হয়েছে। উপস্থিত মানুষজন একে একে বিদায় নিয়েছে, সবাই চলে গেছে নিজ নিজ গন্তব্যে। তবে এখনো দাঁড়িয়ে আছে আরাবী, আর তার পাশেই দাঁড়িয়ে আছে রাজীব, ফাহাদ, নিলয়। কারো মুখে কোনো কথা নেই, কেবল গভীর শূন্যতা আর বিষণ্ণতা ছড়িয়ে আছে সকলের চোখে মুখে। আরাবীর দৃষ্টি স্থির শাকিলের কবরের দিকে, চোখে অদেখা জলরেখা, বুকের ভেতর এক অজানা হাহাকার। কিছুদিন আগে ভাই হারিয়েছে, তার শোক কাটিয়ে না উঠতে উঠতেই আবার দুই বন্ধু হারানোর শোক। চারিদিকের পরিবেশ ভারী হয়ে আসছে, সাথে বাতাসও। সূর্যও আজ যেন একটু ম্লান। নীরবতা কাটিয়ে নিলয় কান্না মিশ্রিত গলায় বলল, প্রথমে তামিম, তারপর শাকিল, এরপর হয়তো আমি। আমাদের কাউকে ছাড়বে না। আমি আছি তো, দেখছি এমন কিছু আর হবে না। একটু উঁচু শব্দে ও কণ্ঠে গম্ভীরতা নিয়ে কথাটি বলল আরাবী। তুই তো তখনও ছিলি না, তারপরেও কেন তামিম আর শাকিল মরতে হলো? আর এখন পর্যন্ত তুই তাদের খুনির কোনো খোঁজ তো দূরে থাক, নামটাও জানতে পারিসনি। আরাবী নিশ্চুপ। ফাহাদ নিলয়কে শান্ত হতে বলল, তারপর কোমল কণ্ঠে বলল, আমাদের সবাইকে আরও সাবধান হতে হবে, না হলে আমরা খুনির আসল মোটিভ কি সেটা না জানার আগেই এক এক পান খুঁড়িয়ে বসবো। আমি শিওর এটা ওই ইয়ানা নামের মেয়েটারই কাজ। ও ওর বন্ধু মিতুর প্রতিশোধ নিচ্ছে আমাদের থেকে। আরাবী এবার বেশ রেগে গেল। রাগে হিতাহিত শূন্য হয়ে নিলয়ের পাঞ্জাবির কলার ধরে বলল, মুখ সামলে কথা বল। ইনায়া এসব কিচ্ছু করেনি, আর করতেও পারে না। ফাহাদ আর রাজীব নিলয়কে আরাবী হতে ছাড়ানোর জন্য ব্যস্ত হয়ে গেল। নিলয়কে আরাবীর হাত থেকে ছাড়াতে ছাড়াতে বলল, তোদের মাথা খারাপ হয়ে গেছে? কোথায় শাকিল আর তামিরের খুনিকে খুঁজবি তা না করে নিজেদের মধ্যে ঝামেলা করছিস, তাও সামান্য একটা মেয়ের জন্য। ইনায়া কোনো সামান্য মেয়ে না, ও আমার সব। ওর নামে নেক্সট টাইম যেন তোদের মুখে আর একটা উল্টাপাল্টা কথা না শুনি। এক নাকারি কথাগুলো বলে আরাবী চলে গেল। আরাবীর যাওয়ার দিকে ফাহাদ, নিলয়, রাজীব কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর নিজেরাও প্রস্থান করলো। ক্লাস শেষ করে ধীরে ধীরে বেরিয়ে এলো রাহা। চোখ দুটো যেন এক অদৃশ্য টানেই ঘুরে বেড়াচ্ছে কলেজের ক্যাম্পাসের আনাচে কানাচে। আশেপাশে কোলাহল তার কানে যেন পৌঁছাচ্ছে না। সে যেন ব্যস্ত কারো খোঁজে। প্রতিটা মুখের ভিড়ে, প্রতিটা চেনা পদচারণায় রাহা খুঁজছে কাঙ্ক্ষিত সেই মানুষটিকে, যার জন্য নিদ্রাবিহীন গোটা একটা রাত্রি পার করেছে, যার জন্য এত অস্থিরতা। কিন্তু সে নেই, কোথাও নেই। রাহার ভেতর হালকা একটা টানাপোড়েন তৈরি হয়েছে। বুকের গভীরে জমা থাকা অজানা এক চিন্তা তীব্র হতে শুরু করেছে। কেন আসেনি সে? কিছু হয়েছে নাকি? মনে মনে আকাশ পাতাল ভেবে ছটফট করতে থাকে। রাহা একবার ঘড়ির দিকে তাকায়, তো আরেকবার গেটের দিকে। পায়ের গতিও স্লেথ হয়ে আসে, মনে হয় যেন সময় থেমে গেছে। ক্যাম্পাসের গাছগুলোর পাতা তখন দুপুর গড়িয়ে বিকালের আলোয় ঝিকিমিকি করছে, কিন্তু রাহার চোখে কেবলই অনুপস্থিত এক মুখের প্রতিচ্ছবি ভাসছে। কিশোরী মনের নব্য বসন্তের ছোঁয়া যে বারংবার তার ছোট্ট মস্তিষ্ককে নতুন কিছু সংকেত দিচ্ছে। মন মস্তিষ্ক তার আয়ত্তের বাহিরে গিয়ে তাকে পরিচালনা করছে। সেটা কি রাহা আদৌ বুঝতে পারছে? পরীক্ষা নামক জঞ্জাল থেকে অবশেষে মুক্তি পেয়েছে ইনান। বহুদিনের বন্দিত্ব কাটিয়ে আজ যেন তার মুক্ত আকাশে ওড়ার দিন। ক্লান্ত মাথা আর অগোছালো খাতাপত্র সব ফেলে রেখে সে বেরিয়ে পড়েছে প্রিয় বন্ধুদের সাথে একটু প্রশান্তির নিঃশ্বাস নিতে। হলুদ রোদে ভেজা বিকেলটা যেন আজ একটু বেশি আপন মনে হচ্ছে। সবার মুখে হাসি, চোখে রঙিন স্বপ্ন। ইনানের মুখেও খেলে যাচ্ছে প্রশান্তির ছায়া। কিন্তু এ প্রশান্তির ছায়া বেশিক্ষণ টিকলো না। বাসায় গিয়েই আবার বই খুলে বসতে হবে। সামনে যে তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এখন পড়াশোনায় হেয়ালিপনা করলে আশানুরূপ সাফল্য অর্জন করা সম্ভব নয়। ইনানকে অন্যমনস্ক দেখে তার এক বন্ধু আলগোছে তার বাহুতে ধাক্কা মেরে বলল, কিরে, কি ভাবছিস? আকস্মিক ধাক্কা লাগায় ইনান একটু চমকালো, তারপর নিজেকে স্বাভাবিক করে বলল, কিছু না। সবাই মিলে সিদ্ধান্ত নেয় সামনের সেই বিখ্যাত চায়ের দোকানে যাবে। ছিমছাম ছোট দোকান,
গাল গল্পের আদর্শ জায়গা। কেউ চা এলাকায় বিখ্যাত সেই মালাই চা, আবার কেউ চায় চকলেট মালাই চা, আবার অনেকে ছবি তুলতে ব্যস্ত। ইনায়া চুপচাপ এক কোণে বসে তাদের খুনসুটি দেখছে আর হাসছে। চায়ের কাপে চুমুক দিতে দিতে ভাবতে থাকে আর কত 1-2 মাস তারপর এই বন্ধুত্ব, এই আড্ডা সবকিছু তখন স্মৃতির পাতায় তোলা থাকবে। এসব ভাবতে ভাবতেই হাসি খুশি মুখে যেন কালো মেঘ নেমে আসলো।